This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে লিমা। আমরা ত্রিকোণ প্রেমের কথা অনেক শুনেছি, সেই ত্রিকোণ প্রেমের জেরে অনেক ঘটনা ঘটে, তাও দেখিয়েছি দর্শকদের। কিন্তু ত্রিকোণ অপরাধের কথা শুনেছেন কেন? সোনা পাপ্পু গ্যাং, পুলিশ, প্রমোটার ও পলিটিশিয়ানের PPP মডেল, 3 মক্কেলের অপরাধের খাতা খুলেছে এবার কেন্দ্রীয় এজেন্সি। আর মুখ্যমন্ত্রীর দরজায় ত্রিকোণ সিন্ডিকেটের ভুক্তভোগী এক বৃদ্ধ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে বেজায় ভিড়। সেখানেই দেখা মিলল ওর প্রবীর মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা ভবানীপুরের বাসিন্দা। ত্রিকোণ অপরাধ সিন্ডিকেটের ভুক্তভোগী এই বৃদ্ধ মানুষটা। শান্তনু সিনহা, বিশ্বাস, জয় কামদার ও সোনাপাপ কলকাতার একাধিক অঞ্চলে এই ত্রয়ী চালিয়েছে অপরাধের ত্রিকোণ সিন্ডিকেট। বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায় এই ত্রিকোণ সিন্ডিকেটে খুইয়েছেন নিজের বাড়িটাই। এই যে সুন্দর দেখতে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানেই ছিল প্রবীর বাবুর পৈতৃক ভিটে। ফ্ল্যাট তৈরির জন্য তিনি বাড়ি তুলে দিয়েছিলেন প্রমোটার জয় কামদারের হাতে। তারপর থেকে বছর পেরিয়ে গেছে, প্রবীর বাবু আর ফ্ল্যাট পাননি। উল্টে প্রশ্ন তুললেই পেয়েছেন হুমকি। কথা ছিল যে বিল্ডিং ডেভেলপমেন্টের পর আমাকে ফ্রন্ট সাইডে আমাকে আমার ন্যায্য ফ্ল্যাট হ্যান্ডওভার করবে। তার নাম হচ্ছে জয় কামদার। সে একজন বিখ্যাত প্রতারক। আজকে আমি বুঝতে পারছি আমাকে বহুভাবে থ্রেট করেছে। আমি অনেকবার তার অফিসে গেছি, সে আমাকে পাত্তা দেয়নি। স্থানীয়রা জানাচ্ছেন গত 1.5 বছর ধরে এই বাড়িটা এই অবস্থাতেই আছে, কেউ কিনতে আসেননি। শোনা যায় একাধিক আইনি জটে জড়িয়ে প্রমোটার জয় কামদার ফ্ল্যাট আর বিক্রি করতে পারেনি। প্রবীর বাবুও নিজের আস্থানা পাননি। কামদার এই পাপ্পু ফাপ্পু এসব আমি জানতামও না। পরে আমি ওকে বলেছিলাম কোনো একজন ভালো লয়ারকে দেখিও যারা আর কি এইসব ডিলিংস করে, মানে রিয়েল এস্টেট রিলেটেড। ঠিক তাই হলো, এক্স্যাক্টলি সেই সেম ইয়েতে ওরা ফেঁসে গেল। জয় কামদার যে সান গ্রুপের মালিক, সে এখন ইডি হেফাজতে। আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ উঠেছে। এখন দেখা যাচ্ছে যে সে ইডি হেফাজতে, তার সংস্থাও কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছে। প্রবীর মুখোপাধ্যায় জীবনের শেষ পুঁজিটুকু দিয়ে যিনি এই বাড়িটির জন্য ভেবেছিলেন, নিজের জমিটি দিয়ে দিয়েছিলেন, নিজের বাড়িটা দিয়ে দিয়েছিলেন, সব কিছুই দিয়ে দিয়েছিলেন, তিনি এখন পড়েছেন আতান্তরে। কথা হয়েছে, উনি অ্যাসিওর করেছেন যে প্রবলেমের জন্য গিয়েছিলাম, উনি অ্যাসিওর করেছেন আমি জাস্টিস পাবো। এই বয়সে এসে নিজের ছাদ পেতে একাধিক দরজায় ঘুরেছেন। নতুন মুখ্যমন্ত্রীর দরজায় এসে ভরসাটা অন্তত পেলেন। প্রদীপ্তকান্তি ঘোষ, সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল যুগে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় বাসা বেঁধেছিল দুর্নীতির ভাইরাস। বারবার অভিযোগ তুলেছে বিজেপি। তৃণমূল ক্ষমতা থেকে সরতেই ক্ষত প্রকাশ পাচ্ছে। যে স্বাস্থ্যসাথীকে নিজেদের সাফল্য বলে তৃণমূল, সেখানেও যে কারচুপির অন্ত নেই। দেখব স্বাস্থ্যসাথী কার, জনতার নাকি দুর্নীতির কারবারিদের? প্রশ্নটা বারবার করেছেন মালদার মানুষ, কিন্তু তৃণমূল জামানায় সেই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। তৃণমূল ক্ষমতা থেকে সরতেই উত্তর সামনে আসছে। মালদা জেলায় অনেক সমস্যার মধ্যে অন্যতম নার্সিংহোম। জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নার্সিংহোম। অভিযোগ, এই নার্সিংহোমগুলিতেই নাকি চলত স্বাস্থ্যসাথীর টাকা লুটের কারবার। অভিযোগ, রোগীকে ভর্তি না করেই দেখানো হতো ভর্তি করা হয়েছে। 2 দিন নার্সিংহোমে রেখে বেশি দিনের তথ্য পোর্টালে আপলোড করা হতো। অস্ত্রোপচার না করে অস্ত্রোপচারের তথ্য পোর্টালে আপলোড। চিকিৎসা না করে দিনের পর দিন রোগীকে ফেলে রাখা। বিলে ব্যাপক কারচুপি করে স্বাস্থ্যসাথী পোর্টালে তথ্য আপলোড। স্বাস্থ্যসাথী কার্ড থেকে কত বলছে যে কি ফোন যদি করে বলে দিবা যে আমার রুগী 5 দিন ছিল কি 6 দিন ছিল, যা ছিল 60,000 কাটছে না 70,000 কাটছে না 1 লাখ কাটছে, আমাদেরকে তো সেটা দেখাচ্ছে না। বাকি সব কিছু বাইরে করাচ্ছে, ঠিক আছে? ওখানে কোনো পরিকাটা নাই, চিকিৎসা হয় না, খালি টাকাটা স্বাস্থ্যসাথীর যে অ্যাড করিয়ে দিয়ে টাকাটা কাটবে, তার জন্য ওরা রেডি আছে। সাধারণ রোগীর অভিযোগ যে মিথ্যে নয়, সেটা পরিষ্কার হয়ে যায় চিকিৎসকের কথাতেই। কিছু কিছু অপারেশন যেগুলো ধরুন হয়তো করার কোনো ইন্ডিকেশনও নেই, দরকারও নেই, সেগুলো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনটা করা হচ্ছে, বা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না, দেখিয়ে দেওয়া হচ্ছে যে অপারেশন হয়েছে, দিয়ে টাকা পয়সা
গভর্নমেন্ট থেকে টাকাগুলো নিয়ে নিচ্ছে, এরকম টাইপের আর কি একটা বিজনেস চলছিল। মালদা শহরের যদুপুর এলাকাতেই মাত্র 500 মিটারের মধ্যেই 20 থেকে 25টি নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে উঠছে। কিভাবে হচ্ছে এ সমস্ত, এবং প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার কোনো পরিকাঠামোই নেই, চিকিৎসকরা যায় না, ন্যূনতম যে যন্ত্রপাতি দরকার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তাও সেই সমস্ত ক্ষেত্রে নেই। তাহলে তারা কি করেই বা লাইসেন্স পাচ্ছে? এবং প্রত্যেকটার ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোনো না কোনো একদম প্রভাবশালী নেতাদের মদত রয়েছে। হয়েছে গল ব্লাডার স্টোন অপারেশন, কিন্তু গল ব্লাডারের সাথে আরো 2-3টি রোগের যুক্ত করে বিল করে এবং সেই টাকা সাইফন করার কিন্তু বহু নিদর্শন আমরা পেয়েছি। বছর 3 আগের কথা, মালদায় নার্সিংহোম ও অ্যাম্বুলেন্স চালকদের চক্রের পর্দা ফাঁস করে মার খেতে হয়েছিল আমাদের প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্যকে। সে সময় সামনে এসেছিল মালদার নার্সিংহোম চক্রের অনেক তথ্য। কিভাবে সরকারি হাসপাতাল বা বড় নার্সিংহোমে নিয়ে যাওয়ার নামে এক শ্রেণীর অ্যাম্বুলেন্স চালক গ্রামের সাধারণ মানুষকে এইসব ছোট নার্সিংহোমের রোগীদের ভর্তি করাতো। কেন রোগী নিয়ে এত উতলা থাকতো এই নার্সিংহোমগুলি, তার প্রমাণটা বোধহয় এখন পাওয়া যাচ্ছে। যাদের বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যারা বোমের কারখানার সঙ্গে যুক্ত, রাতারাতি তারা ডাক্তার সেজে গেল, নার্সিংহোমের মালিক হয়ে গেল। মানে সমাজে আমাদের একটা আলাদা প্রতিষ্ঠা, কিন্তু সিস্টেম যেটা সেটাই ওই সিস্টেমে চলতো আগে বোমের কারখানা থেকে, এখন হয়ে গেল নার্সিংহোমের কারখানা। তৃণমূলের আমলে কিছু কিছু নার্সিংহোমকে মাঝে মাঝে শোকজ করে বন্ধ করা হয়েছে, তারপর আমরা দেখেছি কোনো অজানা কারণে আবার সেগুলোকে খুলেও দেওয়া হয়েছে। সব কিছুতেই তো দুর্নীতি ছাড়া তো গভর্নমেন্টটাই চলেনি, সমস্ত জায়গায় আছে। এগুলো এখন খুঁড়ে বেরোবে, সামনে আসবে, আমরা সেগুলোকে ব্যবস্থা নেব। মানুষের স্বাস্থ্য নিয়ে খেলা, যে খেলা দিনের পর দিন চলেছে। রহস্যের হাজারো উপাদান থাকলেও যে রহস্য ফাঁস করার চেষ্টা হয়নি। রাজ্যের রাজনৈতিক রং বদল দুর্নীতির অনেক রংকেই সামনে নিয়ে আসছে। যে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। শানু বক্সির পরিচালক স্বামীর সিনেমায় বিনিয়োগ জাহাঙ্গীর খানের কালো টাকা, চাঞ্চল্যকর এই অভিযোগই করছে বিজেপি। এদিকে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ উঠছে এখন, যদিও পাল্টা মেয়েকে ফাঁসানোর অভিযোগ তুলছেন শানুর মা। জাহাঙ্গীর খানের কালো টাকা টলিউডেও বিনিয়োগ, আর সেই বিনিয়োগের লিঙ্কম্যান ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সি। রবিবার ফলতার উপনির্বাচনের ফল বেরিয়েছে। প্রায় 1,09,000-এর বেশি ভোটে জিতেছে বিজেপি। গেরুয়া ঝড়ে মুখই তুলতে পারেনি তৃণমূল। ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানো তৃণমূলের জাহাঙ্গীর এখন বেপাত্তা, কিন্তু খুলছে তার দুর্নীতির ফাইল। জাহাঙ্গীর খানের সঙ্গে ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সির চ্যাট ঘিরে শোরগোল পড়ে যায়। সেই শানু বক্সির হাত দিয়েই নাকি কালো টাকা সাদা করেছেন ফলতার কাগুজে বাঘ, এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। জাহাঙ্গীরের ওখানে শানু বক্সি বলে একজন ভিডিও, তাকে জাহাঙ্গীরই রিক্রুট করেছিল। তার হাজবেন্ড কি বিশ্বজিৎ কেসে ডিরেক্টর, এর আগে করেছিল আরি, তারপরে বাবা বলে একটা ছবি বানিয়েছে। তার পুরো টাকা জাহাঙ্গীর ফান্ডিং করে। তো ওখানে সিজের থেকে তোলে 25-30 লাখ টাকা পার ডে, 50 লাখ টাকার আশপাশ তোলা, তো মাসে 15 কোটি টাকা। টাকা রাখবে কোথায়? টলিউডে কালো টাকার বিনিয়োগ নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষও। এই তৃণমূলের আমলে তৃণমূলের এই নেতা মন্ত্রী, ডানদিক বাঁদিক প্রচুর লোক যারা লুঠের রাজত্বে প্রচুর টাকা কামিয়েছেন, তাদের টাকা বিভিন্নভাবে টলিউডে ইনভেস্ট হয়েছে। এবার সেই ছানবিন দরকার রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সংস্কৃতি মন্ত্রককে স্বাধীনভাবে তো কাজই করতে দেওয়া হতো না। 2025-এর 25শে ফেব্রুয়ারি জাহাঙ্গীর ঘনিষ্ঠ শানু বক্সির সঙ্গে বিয়ে হয় পরিচালক জিৎ চক্রবর্তী। অভিযোগ, এরপর তার পরিচালিত একাধিক ছবিতে বিনিয়োগ হয়েছে জাহাঙ্গীরের কালো টাকা। সামনেই মুক্তি পাবে জিৎ চক্রবর্তীর বাবা নামে একটি সিনেমা। সেই সিনেমার নায়ক বিক্রম চট্টোপাধ্যায়। এই সিনেমায় বাকি আরো 50 জন অভিনেতার মতন আমিও একটা স্ক্রিপ্ট পড়েছি, আমার পার্ট পছন্দ হয়েছে, আমি অভিনয় করেছি, তার জন্য এগ্রিমেন্ট সই করেছি এবং আমার প্রাপ্য রেমিউনারেশন পেয়েছি। একজন প্রডিউসার তার টাকা কোথা থেকে আসছে সেটা ভেরিফাই করার তো আমাদের কাছে কোনো উপায় থাকে না। যদিও পরিচালক জিৎ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। ফলতার প্রাক্তন বিডিও, বর্তমানে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও শানু বক্সির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। পাল্টা মেয়েকে ফাঁসানোর অভিযোগ তুলেছেন শানু বক্সির মা। এটা সম্পূর্ণ মিথ্যা, ওকে কোনোভাবে ফাঁসানো হচ্ছে।
ওকে ফাঁসানো হচ্ছে এগুলা নিয়ে। নাহলে এত তো ভিডিও আছে, কেন ওকে কেন এরকম করতেছে গো? আসলে এক একজনের কাজ না করে দেওয়ার জন্যই এই অবস্থাটা। এদিন 5 ঘন্টারও বেশি সময় ধরে জেলা শাসকের দপ্তরে বসেছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও শানু বক্সি। জেলা শাসক থেকে শুরু করে কোনো আধিকারিকই কথা বলার জন্য প্রথমে সময় দেননি, পরে অতিরিক্ত জেলা শাসক কথা বলেন তার সঙ্গে। সুচরিতা দে ও রনি চৌধুরীর রিপোর্ট TV9 বাংলা। বেলেঘাটা ত্রাস রাজু নস্করের সাংঘাতকে গণধোলাই। বেলেঘাটা বারোয়ারিতলায় রাজুর বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ। হাতের কাছে রাজু ঘনিষ্ঠকে পেয়ে কিল চর। বেলেঘাটায় রাজু নস্করের বেআইনি নির্মাণ ভাঙছে পুরসভা। এদিকে আরেক তোলাবাজকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল আমজনতা। বিধাননগর পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঘনিষ্ঠ অভিযুক্ত। বিগত তৃণমূল সরকারের আমলে এলাকার বিভিন্ন দোকান থেকে তোলাবাজের অভিযোগ চন্দন ভট্টাচার্যের বিরুদ্ধে। আজ তোলা তুলতে গেলে অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন এলাকার মানুষ। কাজ করতে এলে অসুবিধা কি হচ্ছে, লোকে জনগণ এত চেঁচাচ্ছে চোর 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 বলে। এখন আমাকে বলছি কিনা মাঝে মাঝে আমার সন্দেহ হচ্ছে, সবাই এলেই বলে চোর চোর চোর। যেখানে দেখা গেল একটা ক্ষোভের বই প্রকাশ হলো, উরে বাবা সাংঘাতিক। ৬৪ জন লিখিত কাগজ নিয়ে এখানে দাঁড়িয়েছিল তারা একে ধরবে বলে। ৬৪ জনে তো আগে তো এক্ষুনি বসে তো লেখেনি, ছাপানো বাংলায় ছাপানো চিঠি করেছে। বঙ্গে আবারও অমিত শাহ আসছেন এবং এবার বঙ্গে আসার কারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সীমান্ত সুরক্ষা। বঙ্গে অমিত শাহ আসছেন, অর্থাৎ 15ই জুন রাজ্যের সীমান্ত এলাকা পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অবশ্যই সীমান্ত সুরক্ষায় প্রথম থেকেই কথা বলা হয়েছিল। আপনাদের মনে থাকবে ভোটের ঠিক আগে যখন বিজেপির ইশতেহার প্রকাশ করা হয়েছিল, প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিন্তু সীমান্তে নজরদারি। অর্থাৎ যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সেই সমস্ত এলাকায় কাঁটাতার দেওয়া থেকে শুরু করে নজরদারি বাড়ানো, এমন বিষয়গুলোকে বারবার বলা হয়েছিল যে সবার আগে কিন্তু তারা নজর দেবেন। এবার সেই বিষয় নিয়েই কি তাহলে আলোচনা এবং সবকিছু ফাইনাল হবে? কারণ 15ই জুন রাজ্যের সীমান্ত এলাকা পরিদর্শন করবেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট এডিটর। তন্ময়, একটু আগে যে বিষয়টা নিয়ে বলছিলাম, ভোটের আগে কথা দেওয়া হয়েছিল যে সবার আগে নজর দেওয়া হবে সীমান্ত সুরক্ষা, সেই মতোই কাজ। সীমান্ত সুরক্ষা এই মুহূর্তে দেশের কেন্দ্রীয় সরকারের কাছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথা ভোটের আগে প্রচারে এসে অমিত শাহ বলেছিলেন, বারে বারে বলেছিলেন যে বর্ডার সীমান্ত অঞ্চলগুলোতে নিরাপত্তা বজায় রাখাটাই সবচেয়ে জরুরি কাজ। কারণ সেখান দিয়ে অনুপ্রবেশ এবং দেশের নাশকতামূলক কাজকর্ম ঘটছে, সেই জায়গাটা আটকানোর জন্য সরকার কতটা উদ্বিগ্ন এবং কতটা তৎপর সেটা কিন্তু মুখে বলে গেছিলেন, এবার কাজে করে দেখানো। এখন আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে আজকে রাতেই অমিত শাহ পৌঁছাচ্ছেন কোথায় না, রাজস্থানের বিকানিরে। সেখানে রাতে থেকে কাল মর্নিং থেকে সকাল থেকে তিনি ভিজিট শুরু করবেন 5টা জেলা, সীমান্তবর্তী 5টা জেলা। সেই 5টা জেলাতে সীমান্তে যাবেন, বিএসএফ ক্যাম্প দেখবেন, একাধিক স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে সেই জায়গাগুলোতে সংশ্লিষ্ট যে অফিসাররা রয়েছেন তাদের সঙ্গে সিকিউরিটি নিয়ে আলোচনা রয়েছে। তারপর সেই 5টা ডিস্ট্রিক্টের যারা এসপি রয়েছেন, যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসার যারা থাকছেন, সিকিউরিটি অফিসার যারা থাকছেন এবং বিএসএফ এর কর্তারা, তাদের নিয়ে নির্দিষ্ট বৈঠক, নির্দিষ্ট রূপরেখা। সেখান থেকে তিনি চলে যাচ্ছেন। এরপরে তার যে প্রোগ্রাম রয়েছে 29 তারিখে তিনি যাচ্ছেন গুজরাট, সেখানে ভুজ, সেই ভুজের ওখানেই হরিনাল নালা রয়েছে, সেই নির্দিষ্ট জায়গাগুলো পর ভিজিট করা, ভিজিট করে বৈঠক, সিকিউরিটি, আক্রমণ হলে কী হতে পারে সেই বর্ডারকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা, সেই আলোচনা রয়েছে। এরপর কিন্তু তার যে এই পরিক্রমা কর্মসূচি যা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 5 তারিখ জুন মাসে ত্রিপুরায় যাবেন। কারণ ত্রিপুরাতে অনেকগুলো স্ট্র্যাটেজিক পয়েন্ট রয়েছে সীমান্তবর্তী অঞ্চলে, বিএসএফ এর ক্যাম্প ঘুরে দেখা, সেখানকার সরকারের সঙ্গে আলোচনা, আধিকারিকদের সঙ্গে আলোচনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 15ই জুন এই রাজ্যে পশ্চিমবঙ্গে আসবেন এবং এখানেও কিন্তু একইভাবে সীমান্তবর্তী অংশ ঘুরে দেখবেন অমিত শাহ। সেখানে বিএসএফ এর সঙ্গে বৈঠক, কোথায় কাঁটাতারের বেড়া আছে, কোথায় নেই, কোথায় চোরাচালান বেশি হয়, কোনখান দিয়ে অনুপ্রবেশ বেশি হয়,
অর্থাৎ যা যা গোয়েন্দা রিপোর্ট রয়েছে সেই একদম মানে নিজের সমস্তটা তিনি খতিয়ে দেখতে চাইছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তন্ময়, তুমি সঙ্গে থাকো। কিন্তু অমিত শাহর বক্তব্য আমরা শুনবো ঠিক কিছুদিন আগেই 3G ফর্মুলাতেই দেশ অনুপ্রবেশকারী মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করে ভোটার তালিকা থেকে ডিলিট করার পর ডিপোর্ট করা হবে। শুনবো সেই বক্তব্য। भारतीय जनता पार्टी ने डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये 3 सूत्रों को 50 के दशक से स्वीकार कर चले। घुसपैठियों को हम डिटेक्ट भी करेंगे, हम पूरा प्रयास करेंगे कि मतदाता सूची से वो डिलीट हो जाए और बाद में उनके देश में उनको वापस भेजने का भी हम काम करेंगे। किसी को संशय रखने की जरूरत। আমি আবারও চলে যাব তন্ময় প্রামাণিকের কাছে। তন্ময়, কিছুদিন আগেই দেখলাম যখন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন, সেখানেও কিন্তু এই সুরক্ষার সীমান্তের সুরক্ষার বিষয়টা উঠে এসেছিল এবং জমি হস্তান্তর যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা নিয়েও কথা হয়। তন্ময়, বারবার যেগুলো উঠে এসছে তোমাকে 1, 2, 3, 4 করে বললে তুমি বুঝতে পারবে। জমি হস্তান্তর বারে বারে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার জন্য এই রাজ্যে রাজ্য সরকারকে আবেদন করেছিল। তৎকালীন তৃণমূলের যে রাজ্য সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার ছিল, তারা কোথাও কোনো জমি দেননি বিএসএফকে। ফলে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি, উন্মুক্ত অঞ্চল কিলোমিটারের পর কিলোমিটার রয়ে গেছিল যেখান দিয়ে অবাধে অনুপ্রবেশ ঘটেছে এমন অভিযোগ এবং সেই প্রমাণও মিলেছে। 2 নম্বর হচ্ছে যেই মুহূর্তে রাজ্য সরকারের পরিবর্তন হয়ে গেল, একেবারে যুদ্ধকালীন পরিস্থিতিতে জমি দেওয়া শুরু হয়ে গেল বিএসএফকে। সেখানে মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করে বিএসএফ আধিকারিকদের নিয়ে এসে একদম মৌ চুক্তি স্বাক্ষরিত করে জমি কাগজপত্র তাদেরকে তুলে দিলেন এবং সেই জমি অধিগ্রহণ শুরু হয়েছে। সেটা আমরা দেখিয়েছি এক্সক্লুসিভলি টিভি 9 বাংলা দর্শক দিয়ে। 3 নম্বর বিষয় হচ্ছে ওই যে বলছিলেন না যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, সেই জায়গায় দাঁড়িয়ে যে হোল্ডিং সেন্টার, যেটা গতকাল আমরা ব্রেক করেছিলাম টিভি 9 বাংলা, সেই হোল্ডিং সেন্টার বিভিন্ন জেলায় জেলায় তৈরি হচ্ছে। অর্থাৎ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ধরে সেখানে রেখে দেওয়া হবে। একদম কথা মতো কাজ শুরু হয়ে যাচ্ছে তন্ময়, এটাই দেখা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025 যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। সিএ এর আওতায় যারা নেই তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট, এই আইন আজ থেকে কার্যকর হলো। ফুটবলার মেসি শেষবার যখন বাংলায় এলেন তখন সুজিত বসুর লেকটাউনে একটা বিশাল বড় মেসির মূর্তি বসিয়েছিলেন। আজ সারাদিন আমরা দেখলাম ভয়ঙ্কর হওয়ায় কিভাবে ভয়ঙ্কর ভাবে দুলতে থাকলো সেই মেসির মূর্তিটি। আর যেই এই ছবি দেখা, যেই এই ঘটনা কানে যায়, স্বাভাবিকভাবেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কি নির্দেশ দেওয়া হয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, এই 44 ফুটের মেসি মূর্তি সেটাকে আপাতত সরিয়ে ফেলতে বলা হয়েছে বা সরিয়ে ফেলার একটা প্রাথমিক সিদ্ধান্ত জেলা প্রশাসন নিয়েছে। তার কারণ একটা বিপদের আশঙ্কা থেকে যেভাবে জোরে হাওয়া চললে মূর্তিটিকে দুলতে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো সাইক্লোন বা অতি সক্রিয় কোনো ঝোড়ো হাওয়া বইতে থাকে, সেক্ষেত্রে যদি বিপরীত দিকে এটি পড়ে যায় তাহলে একটা বড়সড় বিপদ হতে পারে। তখন পেছনে রাস্তা রয়েছে, গাড়ি চলাচল করে, মানুষের চলাচল রয়েছে। সেই কারণেই আপাতত সিদ্ধান্ত হয়েছে যে পূর্ত দপ্তরকে বলা হয়েছে এটাকে কিভাবে সরানো যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে। এবং পূর্ত দপ্তর ইতিমধ্যেই যিনি শিল্পী রয়েছেন এই মন্টি পাল, তার সঙ্গে যোগাযোগ করেছে। তার কারণ তিনি তৈরি করে তিনি এটা বসিয়েছেন, সুতরাং তিনিই ভালো বলতে পারবেন এটাকে কিভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় নামানো যায়। যেহেতু মেসি ফুটবল প্রেমীদের, বাঙালি ফুটবল প্রেমীদের একটা আবেগ, সুতরাং মানুষের আবেগকে কোনোভাবে আঘাত করতে চাইছে না এই মুহূর্তে সরকার। তাই আবেগকে আঘাত না করেই
এই মূর্তিটিকে, এই প্রকাণ্ড মূর্তিটিকে কিভাবে এখান থেকে একদম। নামিয়ে ফেলা যায় যাতে কোনো ভবিষ্যতে কোনো বিপদ না ঘটে এবং পরবর্তীতে সেটাকে অন্য কোথাও স্থাপন করা যায় কিনা সেটা দ্বিতীয় ধাপে আলোচনায় বা ভাবনায় তাদের রয়েছে। আপাতত পূর্ত দপ্তরের আধিকারিকরা এখানে এসছেন, তারা অর্থাৎ ইন্সপেকশন এই মূর্তি করেছেন, খুব তারাও দ্রুততার সঙ্গে সরিয়ে ফেলা হবে। ধন্যবাদ সেই দপ্তরের আধিকারিকরা, তারা এসেও গিয়েছেন। তারা আর কিছুক্ষণের মধ্যে এই মূর্তি সরিয়ে ফেলবেন। 13ই ডিসেম্বরের ছবি দেখাচ্ছি 2025-এর, যেদিন এই মূর্তির সূচনা হয়েছিল, যেই মূর্তির উদ্বোধন করেছিলেন। এবং লেক টাউনে আজকের ছবি আমরা দেখছি আপনাদের, যে মাত্র 6 মাসেই দুলতে থাকলো এই মূর্তি। আমি মূর্তিটা তৈরি করেছি, আমি তো তলাকার ড্রেসটা আমি তৈরি করিনি। এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন যে করেছে আমার কাজ হচ্ছে মূর্তিটা করা, হয়েছে মূর্তি আমি করেছি। সেটাকে মজবুত করার দায়িত্ব বা তার বেসটাকে মজবুত করার দায়িত্ব সেটা হচ্ছে ওদের, আমার না। আমি 10 লক্ষ টাকা নিয়েছি, কিন্তু আমি করেছি দেখার দায়িত্ব আমার নয়। আমাকে এই বিষয় নিয়ে প্রথম আমি শুনছি। এবার কথা হচ্ছে তারা এটা দায়িত্ব ছিল না ছিল, এটা তো সব থেকে ভালো তো শ্রীভূমি ক্লাবে গিয়ে তো কথা বললে হয়তো আপনারা, ওরা তো করিয়েছিল।